আজকের এই এপিসোডে আপনাদের জানাবো যে কি নিয়ম রয়েছে, কি শর্ত রয়েছে যার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এত লাফাচ্ছে যে ভারত বাধ্য হাসিনাকে ফেরত দিতে। দুই দেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত। যদি কোর্ট মনে করে হাসিনাকে বাংলাদেশে পাঠানো উচিত, সেই অর্ডার দেয়, তাহলে সরকার মেনে নেবে হয়তো, কিন্তু এখানেও কিন্তু মেনে নিতে বাধ্য নয় সরকার। আজকে জুম্মাবার, যদি আপনি 21 তারিখ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আজকে জুম্মাবার, বৃহস্পতিবার থেকে জুম্মাবার হয়ে গেল, এখনো চিঠি আসেনি। একই সাথে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের দায়িত্ব ভারত পালন করছে, আপনাকে শেখাতে হবে না, ডক্টর আসিফ নজরুল। ডুয়াল ক্রিমিনালিটি, এটা হচ্ছে মেন শর্ত, মানে আপনার দেশে তিনি যে অপরাধে দণ্ডিত সেই অপরাধ আমাদের আইনেও থাকতে হবে। বেসামরিক মানুষদের উপর নৃশংস সহিংসতা, আপনারা বলবেন এই অভিযোগ হাসিনার বিরুদ্ধে রয়েছে, কিন্তু প্রমাণ কই? বাংলাদেশে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির জন্য ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতে। 17 নভেম্বর সাজা ঘোষণার দিনই সেখানকার যে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল, তার নাম, তিনি বড় লম্বা চওড়া কথাবার্তা বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ দিয়েছেন, আর সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে এবার বাধ্য ভারত হাসিনাকে ফেরাতেই হবে। আমরা তো প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাবো, যেটাকে বলে চিঠি, ফর্মাল রিকোয়েস্ট। যদি তারপরেও না পাঠায় তাহলে আমরা আইসিসিতে যাব। আর কোথায় যাবে? ইন্টারপোলে যাব, যাতে ইন্টারপোল হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। তাহলে তো ভারত বাধ্য হাসিনাকে ফেরাতে। এত কথায় কেন যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? তাদের কি চাই? হাসিনাকে তো। তাহলে সরাসরি কথা বললেই হয়, একটা চিঠি পাঠালেই হয়, তাই কি না? এই যে বুধবার সন্ধ্যাবেলায় অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের, সেখানেও এই প্রসঙ্গ উঠে এসছে। স্বাভাবিক বিষয়, একদম জলজ্যান্ত টপিক এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো। কিন্তু সেই বৈঠকেও যে কি আলোচনা হয়েছে তার একটা আভাস আমরা গত এপিসোডে আপনাদের দিয়েছি। তাহলে আজকের এপিসোড কেন? আজকের এই এপিসোডে আপনাদের জানাবো যে কি নিয়ম রয়েছে, কি শর্ত রয়েছে যার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এত লাফাচ্ছে যে ভারত বাধ্য হাসিনাকে ফেরত দিতে। সেই আইন আসলে কি বলছে, সেই চুক্তি আসলে কি বলছে, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। তার সেই কারণেই আজকের আমাদের এপিসোডের নাম হেডলাইন দিয়েছি হাসিনাকে ফেরাতে বাধ্য ভারত। তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তার কারণ এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাই আজকের এপিসোডে খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, ফার্স্ট স্লাইডে আমি 17 নভেম্বরই আপনাদের বলেছিলাম যে পিনাক রঞ্জন চক্রবর্তী, ইনি হচ্ছেন বাংলাদেশে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের প্রাক্তন রাষ্ট্রদূত। তিনি বিজনেস টুডে এই খবরটা করেছে। তিনি সেই দিনই বলেছিলেন যে মেজর এক্সেপশন ইন ট্রিটি হোয়াই ইন্ডিয়া ইজ নট বাউন্ড টু এক্সট্রাডিট শেখ হাসিনা। বলছে অনেক রকম বাধা বিপত্তি আছে, অনেক কিছু এক্সেপশন আছে যেগুলো এই ট্রিটির আন্ডারেই পড়ে, যে ট্রিটির কথা বারবার বলছেন আসিফ নজরুল। দেখুন, সেখানে তিনি বলছেন যে আফটার শেখ হাসিনাস কনভিকশন, বাংলাদেশ ফরেন অফিস অন মন্ডে সাউথ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার ইজ ইমিডিয়েট এক্সট্রাডিশন ফ্রম ইন্ডিয়া। এটা কোথায় বলেছে? সাউথ করেছে। কোথায়? বিভিন্ন সংবাদ মাধ্যমে চেল্লাচিল্লি করেছে যে হাসিনাকে ফেরত দিতে হবে। হোয়াইল দ্য ইউনুস লেড ইন্টারিম গভর্নমেন্ট ইনস্টিট, কে করেছে? বাংলাদেশ ফরেন অফিস, বিদেশ মন্ত্রক। ইটস ইন্ডিয়াস অব্লিগেটরি ডিউটি আন্ডার দ্য বাইলেটারাল ট্রিটি। আর এই চিৎকার চেল্লামিল্লি করার সময় তিনি একটা শর্ত দিয়েছেন, বলছে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, দুই দেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত।
আমি কেন বারবার বলছি, কারণ এই কথাগুলো অন্তর্বর্তী সরকার বলছে বাংলাদেশের, যে ভারত নাকি বাধ্য হাসিনাকে আজ নয় কাল ফেরত দিতেই হবে, তারা পারবে না হাসিনাকে আর নির্বাসনে রাখতে। কিন্তু নিয়ম কি বলছে, যে শর্তের জন্য যে শর্তকে চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেই শর্ত কি বলছে? ফর্মার ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ পিনাক রঞ্জন চক্রবর্তী says the legal grounds differ from clear. India, he explained, is under no immediate obligation to hand over the ousted Bangladeshi leader, given that the treaty includes a major exception for political offense. The current government in Dhaka will now say, see, mane Hasina has been convicted, now hand her over. Handing her over on extradition is a legal process, so they will have to throw the legality, which means going to court in India, filing extradition charges and getting an order from a court. If an Indian court orders it, then of course the government of India will comply, Chakraborty said while speaking to news agency ANI. এই সেই ইন্টারভিউ, যে ইন্টারভিউতে পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন যে হাসিনাকে ভারত বাংলাদেশে যে ফেরত পাঠাবে, যে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করছে, যে চুক্তি নিয়ে, যে প্রত্যর্পণ চুক্তি নিয়ে, সেই প্রত্যর্পণ চুক্তিতেই কিন্তু বলা আছে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় আছে। সেই ক্ষেত্রগুলো কি কি সেটা আজকে দেখব। এরপরেও যদি তাকে ফেরাতে হয় তাহলে কি করতে হবে? অন্তর্বর্তী সরকারকে আগে একটা ইন্ডিয়ান কোর্টে আগে এক্সট্রাডিশন চার্জেস ফাইল করতে হবে, সেখানে শুনানি চলবে, সেখানে হাসিনাকে ডাকা হবে, তিনি আত্মপক্ষ সমর্থন করবেন, তার নিজের যা বক্তব্য তা বলবেন। তারপর যদি কোর্ট মনে করে হাসিনাকে বাংলাদেশে পাঠানো উচিত, সেই অর্ডার দেয়, তাহলে সরকার মেনে নেবে হয়তো, কিন্তু এখানেও কিন্তু মেনে নিতে বাধ্য নয় সরকার। কেন বলছি তার কারণ ভারতবর্ষের আইন সেটাই বলছে। আজ আপনাদের দেখাবো যে এই যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি কি বলছে, আর ভারতের নিজস্ব প্রত্যর্পণ আইন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, সেই আইন কি বলছে। দেখুন, তার আগে লম্বা চওড়া ডায়লগ কিছু দিয়েছে অধ্যাপক আসিফ নজরুল। তিনি কি বলছেন, বিবিসি বাংলা করেছে 20 নভেম্বর এই খবরটি, বলছে শেখ হাসিনা আসাদুজ্জামানকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কবে হয়েছে সাজা ঘোষণা? 17 নভেম্বর হয়েছে। 17 নভেম্বর থেকে 18 তারিখ, 18 পর 19 তারিখ, 19 তারিখের পর 20 তারিখ। 20 তারিখে তিনি বলছেন, 3 দিন বাদে বলছেন যে এবার ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দুদিন কি ঘুমোচ্ছিল? এখনও চিঠি আসেনি। আজকে 21 তারিখ রাতে আপনি এই এপিসোড দেখছেন, এখনও কিন্তু ভারতের কাছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো চিঠি আসেনি হাসিনাকে ফেরত নেওয়ার জন্য। এবার দেখুন কি বলছে খবরটা পুরোটা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার, 20 তারিখ বৃহস্পতিবার ছিল, এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজকে জুম্মাবার, যদি আপনি 21 তারিখ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আজকে জুম্মাবার, বৃহস্পতিবার থেকে জুম্মাবার হয়ে গেল, এখনও চিঠি আসেনি। মিস্টার নজরুল বলছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। আর কবে দেবেন ভাই? কবে দেবেন মিস্টার আসিফ নজরুল? দিন, তাড়াতাড়ি চিঠিটা দিন, তাহলে তো শুরু হবে আইনি প্রক্রিয়া। কেন বলছি তার কারণ আপনাদের দেখাবো। এই চিঠি দেওয়ার পরেও অনেক গল্প রয়েছে, যদি চিঠি দিয়েও দেয় তাহলেও অনেক গল্প হয়েছে এরপরেও। বলছে একই সাথে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের দায়িত্ব ভারত পালন করছে, আপনাকে শেখাতে হবে না, ডক্টর আসিফ নজরুল। এবার পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, একটা সাজানো ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। ভারত এসব নিয়ে ভাবিতই নয়, সেটা অজিত দোভাল খলিলুর রহমানকে বলেই দিয়েছেন। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষ কি চায় সেটাও আপনারা আমার বেশ কয়েকটি গত এপিসোড, আর কোথাও যেতে হবে না, আমি 17 নভেম্বর থেকে হাসিনাকে নিয়ে যে কটি এপিসোড করেছি ওই এপিসোডগুলির গিয়ে কমেন্টগুলো পড়ে নিন। সাধারণ মানুষ কি বলছে বাংলাদেশের, খালি কমেন্টগুলো পড়ে নিন, তাহলে আপনিও জেনে যাবেন ডক্টর মিস্টার
আসিফ নজরুল, এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি, বলেন কে? মিস্টার নজরুল। দণ্ডপ্রাপ্ত দেশে ফেরাতে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছেও সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান আইন উপদেষ্টা। এখন আইসিসিতে যাবে, আইসিসিতে কিন্তু অলরেডি একটা মামলা দাখিল হয়ে আছে, সেই শুনানিতে এই অন্তর্বর্তী সরকারের কেউ যায় না, কেউ যায় না, বুঝতে পেরেছেন? ওরা নিজেদের মধ্যে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে নিয়েছে, নামেই আন্তর্জাতিক, এটা কোনো মতেই আন্তর্জাতিক নয়, শুধুমাত্র বাংলাদেশের লোকেদেরই বিচার হয় এবং তাদেরই বিচার হয় ওই যে বলেছিলাম যারা সিআইএ, আইএসআই, চায়না, তুরস্ক এদের সঙ্গে যায় না, এদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলে না, যেমন শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ দিতে চাননি, আর সেই কারণে তাকে এখন মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হচ্ছে। বলছে একই সাথে কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানেও আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি কি না সেটা বিচার বিবেচনার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব, বলেন মিস্টার নজরুল। দাদা নজরুল 17 নভেম্বর থেকে 21 নভেম্বর 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনও আপনারা এই গল্পই শোনাবেন? কিছু তো অগ্রগতি দেখান, আপনারা আলোচনা করুন কিভাবে আইসিসিতে যাওয়া যায়, আলোচনা করুন কিভাবে ইন্টারপোলে এমন একটা চিঠি পাঠানো যায় তারপরে তারা রেড নোটিশ জারি করবে। কেন বলছি? তার কারণ যখন শেখ হাসিনার বিরুদ্ধে ওই আইসিটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই সময়ও কিন্তু ইন্টারপোলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার একটা চিঠি পাঠিয়েছিল যে শেখ হাসিনা ভারতে রয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের একটা ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাহলে আপনি রেড নোটিশ জারি করুন, ইন্টারপোলকে বলা হয়েছে আপনারা রেড নোটিশ জারি করুন যাতে হাসিনাকে ভারত আর না রাখতে পারে, সেটা করেনি। ওই চিঠির কোনো রিপ্লাই আসেনি। আমি তো বলছি ওই চিঠি খুলে পড়েছে কিনা ইন্টারপোলের সদস্যরা তাও একটা সন্দেহের বিষয়। এবার দেখুন বলছে, এটা আমি সাজিয়েছি আপনাদের জন্য তুলে ধরার জন্য, যে দুটো বিষয়, এক হচ্ছে কোন আইনের ভিত্তিতে বিষয়টি দেখা হবে, এক কি 2013 সালের ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটি, আর দুই কি ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962। এই দুটো বিষয়ের ওপর জোর দেওয়া হবে। এই দুটো বিষয় ভালো করে ক্লিয়ার হয়ে গেলেই আপনিও বুঝতে পেরে যাবেন যে ভারত কেন হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বাধ্য আর কোন নিয়মে হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরাবে। কি বলছে দেখুন, 2013 সালের চুক্তিতে লেখা আছে কোনো অপরাধে প্রত্যর্পণ করা যায়, কোন কোন ক্ষেত্রে ভারত প্রত্যাখ্যান করতে পারে, মানে পাঠাবো না বলতে পারে, প্রক্রিয়াগুলো কি হবে, আর 62 সালের যে আইন তা বলছে বিদেশ থেকে অনুরোধ এলে ভারতীয় আদালত কিভাবে তদন্ত করবে, ম্যাজিস্ট্রেট কিভাবে অনুমোদন বা প্রত্যাখ্যান করবে, রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অফেন্স সংক্রান্ত নিরাপত্তা, এই দুই আইন অনুযায়ী ভারত কাউকে ফেরত দিতেও পারে আবার অস্বীকারও করতে পারে। এবার চলুন দেখা যাক কি বলছে। ইন্ডিয়া বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটি 2013, মূল পয়েন্টগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি। বলছে কোন কোন অপরাধে প্রত্যর্পণ করা যায়। একটা হচ্ছে অপরাধটি দুই দেশের আইনেই শাস্তিযোগ্য হতে হবে, ডুয়াল ক্রিমিনালিটি, এটা হচ্ছে মেন শর্ত, মানে আপনার দেশে তিনি যে অপরাধে দণ্ডিত সেই অপরাধ আমাদের আইনেও থাকতে হবে, ভারতের আইনেও থাকতে হবে। মানে এটা বুঝতে পারছেন? খুব সহজ। ধরুন বাংলাদেশে যে অপরাধে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা, বলা হচ্ছে মানবতা বিরোধী, সেই মানবতা বিরোধী অপরাধটা আমাদের আইন যেটা রয়েছে বিএনএস তাতে কি রয়েছে অন্তর্ভুক্ত সেটা জানতে হবে, তাহলেই কিন্তু সম্ভব, না হলে সম্ভব নয়। আচ্ছা, সাধারণত 1 বছরের বেশি শাস্তিযোগ্য অপরাধ, ধরুন এখনও মামলা চলছে সেখানে, বুঝতে পেরেছেন, এখনও শুনানি চলছে, এখনও সেখানে কোনো সাজা ঘোষণা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে অপরাধটা এতটাই গুরুতর অপরাধ যে যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু 1 বছরেরও বেশি শাস্তি হতে পারে, কারাদণ্ড হতে পারে। এরকম যখন একটা আভাস পাওয়া যায় সেই সময় কিন্তু প্রত্যর্পণ করে দিতে হয়। আর কি ক্ষেত্রে? হত্যা, অপহরণ, সন্ত্রাসবাদ, আর্থিক জালিয়াতি, অর্থ পাচার, অস্ত্র অপরাধ ইত্যাদি চুক্তির আওতায় আসে। মানে এই সমস্ত অপরাধ করলে কোনো চোখ কান নাক বুঝেই কিছু না দেখেই আমরা প্রত্যর্পণ করে দিই, এটাই নিয়ম। এই নিয়মটাই লেখা আছে ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটি 2013-তে। এবার বলছে দেখুন, রাজনৈতিক অপরাধ হলে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। এটা কি বলছে? এটা হচ্ছে আর্টিকেল 6, বাংলাদেশ ভারত
এক্সট্রাডিশন ট্রিটি 2013 আর্টিকেল 6 বলছে অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে কিংবা অভিযোগ আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে কোনো দেশই অপরাধীকে ফেরত দিতে বাধ্য নয়। না বাংলাদেশ ফেরত দিতে বাধ্য, না ভারত ফেরত দিতে বাধ্য। বুঝতে পারছেন? যদি কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকে, আর এক্ষেত্রে তো আছে, আপনারা তো জানেন। এটি সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, মানে সবার ক্ষেত্রেই হবে, শেখ হাসিনার ক্ষেত্রেও হবে। আপনি রাজনৈতিক প্রতিহিংসা তুলবেন আর ভারতকে বলবেন যে রয়েছে আপনাদের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি, আপনি এটাকে ভাঙতে পারেন না, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আপনাকে ফেরত পাঠাতেই হবে, দুটো একসঙ্গে চলতে পারে না। এবার দেখুন কোন অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হয় না। আর্টিকেল 6-এর ব্যতিক্রম কোনগুলো? একটা হচ্ছে রাজনৈতিক হত্যা, বিস্ফোরক, বোমা ব্যবহার, সন্ত্রাসবাদ আর বেসামরিক মানুষদের ওপর নৃশংস সহিংসতা। আপনারা বলবেন এর মধ্যে বেশ কয়েকটা অভিযোগ তো হাসিনার বিরুদ্ধেও রয়েছে, কিন্তু সেই অভিযোগ কিন্তু দেখানো হয়নি। বুঝতে পেরেছেন? এই যে অভিযোগ বেসামরিক মানুষদের ওপর নৃশংস সহিংসতা, আপনারা বলবেন এই অভিযোগ হাসিনার বিরুদ্ধে রয়েছে, কিন্তু প্রমাণ কই? প্রমাণ কই? হাসিনার ওই ফোন কল, যে ফোন কল আপনারাই বিশ্বাস করেন না, আইসিটি বিশ্বাস করে নেয়। আচ্ছা, ডেথ পেনাল্টি কনসার্ন আর্টিকেল 8, এই এক্সট্রাডিশন ট্রিটির আর্টিকেল 8 বলছে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা থাকলে অথবা ন্যায্য বিচার না হলে আনফেয়ার ট্রায়াল, যেটা এক্ষেত্রেও হয়েছে সবাই বলছে। পিনাক রঞ্জন চৌধুরী তিনিও বলছেন যে আনফেয়ার ট্রায়াল হয়েছে, যে ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে সেই ট্রাইব্যুনালকে কেউ মানছেই না। আচ্ছা, ভারত বা বাংলাদেশ প্রত্যর্পণ অস্বীকার করতে পারে যদি এইসব ক্ষেত্র হয়। কি মৃত্যুদণ্ড, এক মিলে গেছে, এটা তাকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে। 2, ন্যায্য বিচার না হলে, ন্যায্য বিচার হয়নি বলেই সবাই মনে করছে, তাহলে দুটোই মিলে গেছে। এক্ষেত্রে আমরা অস্বীকার করতে পারি যে পাঠাবো না শেখ হাসিনাকে, কী করবেন করে নিন। প্রয়োজনে শর্তও দিতে পারে, পাঠাবো তো নাই, প্রয়োজনে আমরা শর্তও দিতে পারি। কি সেই শর্ত? শর্ত হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, পারবেন না, কারণ ফেয়ার ট্রায়াল হয়নি, আনফেয়ার ট্রায়াল হয়েছে। ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে, আবার নতুন করে ট্রায়াল করুন, শুনানি করুন, বিচার যাতে ন্যায্য হয় সেটা নিশ্চিত করুন, তারপরেই আমরা ফেরত দেবো, তার আগে দেবো না। এবার যেটা প্রথমেই বলেছিলাম ডুয়াল ক্রিমিনালিটি, সেটা একটু বিস্তারিত বলে দেখুন। ডুয়াল ক্রিমিনালিটি নীতিটা কী জিনিস? অভিযোগের অপরাধটি দুই দেশের অপরাধ হতে হবে, না হলে প্রত্যর্পণ করা যাবে না। উদাহরণ, বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবাধিকার লঙ্ঘন, বুঝতে পেরেছেন? সেইটা ভারতে আলাদা আইন নেই। ভারতের যে বিএনএস রয়েছে এই মুহূর্তে, সেখানে কিন্তু এই ধরনের কোনো অপরাধ নেই। তাই এই অভিযোগে ভারত চাইলে প্রত্যর্পণ নাকচ করতে পারে। আপনারা বলবেন ভারত গণতান্ত্রিক দেশ, কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা কোনো অপরাধ না ভারতে। মশাই, এটা বিএনএসে নেই, এটা এমন একটা অপরাধ যেখানে মানুষ মানুষকে শুধরে দেয়। আমরা ভারতীয়রা এতটাই উদার যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখতে যদি পাই, তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হয়। কিছুদিন আগেই আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি এই ধরনেরই একটি সামঞ্জস্যপূর্ণ ঘটনা আপনাদের বলছি। একটা রিল ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনিও দেখতে পারেন সেই রিলটি। যে রিলে দেখা যাচ্ছে এটা শারমিয় রাস্তায় বসে রয়েছে এবং পেছন দিক দিয়ে একটি ছেলে আসছে, সে প্রত্যেকটা ঢিলে, কাগজে এবং জলের বোতল যেগুলো পড়ে রয়েছে রাস্তায় সবেতেই লাথি মারতে আসছে। আর শেষ লাথিটা সে সেই শারমিয়কে মারল, একবার নয় দুবার মারল। তারপর পাশের দোকানে দাঁড়িয়ে থাকা দুটি ভদ্রলোক আসলো, এসে তার শায়েস্তা করে দিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন ভারতের মানবাধিকার লঙ্ঘনটা কত বড় অপরাধ এবং কোথায় তার বিচার হয়ে যায়? এটা আদালত পর্যন্ত যেতে হয় না। আমরা এতটাই উদার যে আদালত পর্যন্ত এই ছোট্ট একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বিষয়টাকে নিয়ে আদালত পর্যন্ত আমরা কেউ যাই না। আমাদের বিচার রাস্তাতেই হয়ে যায়, কারণ মানুষ মানুষের বিচার করে দেয়। যদি আপনি মানবাধিকার লঙ্ঘন করেন, তাহলে পাশের মানুষটি এসে আপনাকে শিক্ষা দিয়ে দেবে। এটাই হচ্ছে ভারতবর্ষ, যেটা বাংলাদেশে হয় না। সেই জন্য বাংলাদেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, কারণ সেখানকার সাধারণ মানুষ, বুঝতে পারছেন কতটা অমানসিক, আর সেই কারণেই এই জিনিসগুলো হচ্ছে। তবুও দেখুন, এই যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, সেই প্রত্যর্পণ চুক্তিরও বেশ কয়েকটি ধাপ রয়েছে, প্রসিডিওর। কি রয়েছে? এক হচ্ছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হবে, যেটা এখনও পাঠানো হয়নি। আনুষ্ঠানিক অনুরোধ মানে যেটাকে বলছে ফর্মাল রিকোয়েস্ট, যেটা এখনও পাঠানো হয়নি। বুঝতে পারছেন? 4 দিন হয়ে গেল,
এখনও কোনো ফর্মাল রিকোয়েস্ট আসেনি। ভারত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করায় এই চিঠি যদি আসে, তারপর চলে যাবে বিষয়টা কোথায়, একটা ম্যাজিস্ট্রেট গঠন হবে, সেখানে তদন্ত চলবে। সেই তদন্ত চলাকালীন অভিযুক্ত যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, সেই তদন্ত চলাকালীন শুনানিতে শেখ হাসিনা হাজির থাকবেন, তিনি তার বক্তব্য তুলে ধরবেন যে তার সঙ্গে কি হয়েছিল। এরপর ম্যাজিস্ট্রেট মতামত দেবেন। তারপর কি হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। এরপর চাইলে, ধরুন আমি বলছি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত এমন একটা মতামত নিয়েছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থন করেছেন, তার কোনো যুক্তি নেই, তিনি ভুলভাল বকছেন, তাকে ফিরিয়ে দেওয়াই উচিত, তিনি অপরাধী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া উচিত ভারত সরকারকে, তিনি এটা বলবে। কে বলবে? ম্যাজিস্ট্রেট বলবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারও বলে দিল না ঠিক আছে, যখন ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু এখানেই শেষ নয়, এরপরও শেখ হাসিনা ভারতের হাইকোর্টে যেতে পারবে, দিল্লি হাইকোর্টে যেতে পারবে, এরপরও শেখ হাসিনা ভারতের সুপ্রিম কোর্টে যেতে পারবে, শীর্ষ আদালতে যেতে পারবে, তারাও কিন্তু বিচার করবে। তারাও তখন এই কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে বিচার করবে যে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক বিচার, ম্যাজিস্ট্রেট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক বিচার, তারা বিচার করবে। এবার দেখুন, বলছে মানবিক ভিত্তিতে প্রত্যর্পণ অস্বীকার করা যায়। কি কি কারণ আছে সেটা, একটা হচ্ছে যদি নির্যাতনের আশঙ্কা থাকে, ভারত যদি মনে করে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে অমানবিক নির্যাতন হবে, তাহলে ভারত এক্ষেত্রে না বলে দিতে পারে। আর যদি সে গুরুতর অসুস্থ থাকে, এই মুহূর্তে শেখ হাসিনা অসুস্থতা নিয়ে একটা গুজব ছড়িয়েছিল, কিন্তু শেখ হাসিনার অডিও বার্তা থেকে জানা গিয়েছে যে তিনি সেরকমভাবে অসুস্থ নয় যেটা ছড়ানো হয়েছিল। আচ্ছা, মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবনা, তাকে নিয়ে গিয়ে যদি এবার তার বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়, সেদিকেও ভারত নজর দেবে। এই যে বললাম মানবাধিকার লঙ্ঘন আমাদের বিএনএসে নেই, সেটা ঠিক আছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘন ভারতে একটি গুরুতর অফেন্স, যেখানে সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে দেয়। আচ্ছা, রাজনৈতিক প্রতিহিংসার ঝুঁকি, এটাও একটা থাকছে যে রাজনৈতিক প্রতিহিংসা তার উপর তুলতে পারে। এইসব ক্ষেত্রে ভারত না বলে দিতে পারে, শটান না বলে দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। পরিস্থিতি জরুরি হলে অস্থায়ী আটক। তারপর দেখা যাচ্ছে যে না, আমি এই যে এখানে যে গল্পটা বললাম, ম্যাজিস্ট্রেটও শেখ হাসিনাকে বলে দিয়েছে বাংলাদেশে পাঠাতে, কেন্দ্র সরকারও বলে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে, কিন্তু শেখ হাসিনা এবার কোথায় গেছে, ধরুন হাইকোর্টে গেছে, হাইকোর্টে বলছে হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিন, এবার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গিয়েও একই জিনিস হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি জরুরি প্রয়োজন হয় কাউকে অস্থায়ীভাবে গ্রেপ্তার করা, ভারত সরকারই তাকে গ্রেপ্তার করতে পারে, দিল্লি পুলিশই তাকে গ্রেপ্তার করতে পারে, যদি ভারত মনে করে যে শেখ হাসিনা সত্যিই অপরাধী, সেক্ষেত্রে পারে, অন্যথা কিন্তু হবে না। তবে প্রত্যর্পণ অনুমোদন না মিললে মুক্তি দিতে হবে, বুঝতে পারছেন, তাকে পুরোপুরি মুক্তি। আর এই যে রাজনৈতিক নির্বাসনে আছে সেটাও তিনি থাকবেন না। যদি এখানে একবার ট্রায়াল শুরু হয়ে যায়, বাংলাদেশ এখন কি ভাবছে, বাংলাদেশ ভাবছে যে হাসিনাকে ফেরত আনবো কি আনবো না সেটা পরের কথা, এখন বিশৃঙ্খলা শুরু করো, ভারতের বিরুদ্ধে এখন বিশৃঙ্খলা শুরু করো। সাধারণ মানুষকে তাতানো হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বসে রয়েছে, যার বিরুদ্ধে আইসিটি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে, একজন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিকে ভারত কিভাবে আশ্রয় দেয়, বুঝতে পারছেন কিভাবে হিংসা ছড়ানো হচ্ছে, অন্তর্বর্তী সরকারে হিংসা ছড়াচ্ছে, সাধারণ মানুষের মধ্যে এই হিংসা ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, ইনজেক্ট, বুঝতে পারছেন, এইটাই তাদের মূল মোটো। হাসিনাকে ফেরত পাওয়া কি তাদের মূল বক্তব্য, মূল উদ্দেশ্য? না, আমার মনে হয় না। কেন বলছি তার সেটাও আপনাদের বুঝিয়ে দেবো। সেটাও তার আগে আপনি দেখুন যে আমাদের ইন্ডিয়ান এক্সট্রাডিশন অ্যাক্ট 1962, ক্ষমা করবেন 1962, এটা কি বলছে অ্যাকচুয়ালি। ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 হলো সেই আইন যা বলে দেয় কোন পরিস্থিতিতে, কোন প্রক্রিয়ায় এবং কোন শর্তে ভারত অন্য দেশের কাছে অপরাধী হস্তান্তর করতে পারে বা অন্য দেশের কাছ থেকে অপরাধী চাইতে পারে, ফেরাতে পারে। দুক্ষেত্রেই সব, বুঝতে পারছেন। ধরো ভারতের কেউ অপরাধী, সে অপরাধ করেছে ভারতে, অন্য কোনো দেশে গিয়ে বসে রয়েছে, আপনারা জানেন যে বিজয় মালিয়ার বিরুদ্ধে যেভাবে আমরা কেসটা লড়ি, ঠিক সেম কেস। এবার কি হচ্ছে শুনুন, যে ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট কাদের ক্ষেত্রে প্রযোজ্য, যেসব দেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন চুক্তি আছে, এখানে অবশ্যই বাংলাদেশ আছে, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন চুক্তি রয়েছে। আচ্ছা, যেসব ক্ষেত্রে ভারত সরকার বিশেষ নোটিফিকেশন দিয়ে চুক্তি ছাড়াও এক্সট্রাডিশন অনুমোদন করে, এটা ভারত সরকারের নিজস্ব সিদ্ধান্ত, এখানে অন্য দেশের কোনো নাক গলানোর বিষয় নেই। আর কি, কমনওয়েলথ দেশের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে, যেগুলো কমনওয়েলথ দেশ তাদের ক্ষেত্রে একটা বিশেষ বিধান রয়েছে, এটা পড়ছে না বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, এক্সট্রাডিবল অপরাধ, সেটা হলো গিয়ে যেসব অপরাধে
অন্তত 1 বছরের বেশি সাজা হয়, যেমনটা বলছে ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটি, একই কথা বলছে আমাদের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962। যেসব অপরাধ দুই দেশের আইনেই অপরাধ, একই জিনিস, ডুয়েল ক্রিমিনালিটি এবং গুরুতর অপরাধ, হত্যা, সন্ত্রাসবাদ, এই বিষয়টা পুরো মিলে গেল। এক্সট্রাডিবল অপরাধ, এই বিষয়টা পুরো চুক্তির সঙ্গে মিলে গেল ভারতের আইনের সঙ্গে। আর প্রত্যর্পণ অনুরোধের ধাপ দেখুন, বিদেশি দেশের আনুষ্ঠানিক অনুরোধ থাকবে, এখানেও সেম কেস। তাই বলছে যে দেশ চাইবে কাউকে প্রত্যর্পণ করতে, সেই দেশের থেকে কিন্তু ভারতের মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাছে একটা চিঠি আসতে হবে সবার আগে, যেটা এখনও আসেনি, বারবার বলছি। তারপর MEA দেখে নেবে এটি প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা। চিঠি পাঠালেই হবে না, চিঠিটা পড়ে আমরা বুঝবো, আমাদের বিদেশ মন্ত্রক বুঝবে এই চিঠি আদৌ গ্রহণ করা যায় কিনা। যদি গ্রহণ হয়েও যায়, তারপর কি হবে? তারপর হবে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, একই নিয়ম যেটা ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটিতে রয়েছে, আমাদের এই আইনে একই নিয়ম রয়েছে। ম্যাজিস্ট্রেট আগে পরীক্ষা করবেন, প্রমাণ পরীক্ষা করবেন, অভিযুক্তকে হাজির করবেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে, শেষে রিপোর্ট দেবেন এক্সট্রাডিশন সম্ভব কি অসম্ভব। এবার কেন্দ্র সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য করা হবে। ম্যাজিস্ট্রেট একটা বলে দিল যে ওকে ফিরে দেওয়া হবে, সেটা কিন্তু শেষ কথা নয়। কেন্দ্র সরকার যদি ফাইনাল সিদ্ধান্ত চায় নিতে পারে, সরকার চাইলে অনুমোদন করতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে ম্যাজিস্ট্রেটের এই সিদ্ধান্ত। আচ্ছা, রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলোও কিন্তু বিবেচনা করবে আমাদের কেন্দ্র সরকার। আদালতের চ্যালেঞ্জের সুযোগ থাকছে এক্ষেত্রেও। আমি আগেই বলেছি, একই কথা বলছে আমাদের ভারতীয় এক্সট্রাডিশন অ্যাক্ট 1962, যে তিনি আপিল করতে পারবেন, উচ্চ আদালতে যেতে পারবেন এবং শীর্ষ আদালতেও যেতে পারবেন। এবার দেখুন বলছে কোন কোন ক্ষেত্রে ভারত এক্সট্রাডিশন নাকচ করতে পারে। এটা হচ্ছে বড় প্রশ্ন। আপনারা এটাই ভাবছেন যে ভারত কি করে বাধ্য, কেন হাসিনাকে ফেরাচ্ছে না, ভারত তো ফেসে যাবে এরপর। না, আপনাদের সেগুড়ে বালি, ভারত কিচ্ছু ফাঁসবে না। ভারতের অনেক ফাঁক রয়েছে, যেসব ক্ষেত্রগুলো বলে দেবে যে ভারত হাসিনাকে ফেরাবে না। আপনি কি করতে পারবেন করে নিন। সেগুলো কি কি দেখুন। বলছে রাজনৈতিক চরিত্রে হলে, মামলা হলে, যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয় সেক্ষেত্রে ভারত কিন্তু ফেরত পাঠাবে না। রাজনৈতিক প্রতিপক্ষকে যদি দমন করার প্রচেষ্টা হয় সেক্ষেত্রে ভারত কিন্তু ফেরত পাঠাবে না। নির্বাচন ও ক্ষমতার লড়াইয়ে সাজানো মামলা, এক্ষেত্রেও ভারত প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এটা হাসিনার ক্ষেত্রে যেটা পুরো 2-2 4 হয়ে মিলে গেছে। এবার দেখুন, ডুয়েল ক্রিমিনালিটি না থাকলে যে বিষয়টা ভারত বাংলাদেশ এক্সটার্নাল ট্রিটিও বলছে এবং ভারতের এক্সটার্নাল অ্যাক্টও বলছে, অপরাধটি ভারতের আইনে অপরাধ নয়, এক্সট্রাডিশন করা যাবে না। যে অপরাধ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা কিন্তু ভারতীয় আইনে কোনো অপরাধ নয়। আচ্ছা, অন্যায্য বিচারের আশঙ্কা, বিচার নিরপেক্ষ নয়, রাজনৈতিক প্রভাব রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে, ভারত প্রত্যর্পণ অস্বীকার করতে পারে। মৃত্যুদণ্ডের ঝুঁকি, দেশে ফেরত পাঠালে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, এক্ষেত্রে তাই হবে, তাই আমরা ফেরত পাঠাবো না। কি করবেন করে নিন। সুরক্ষা ও মানবাধিকার নিশ্চয়তা নেই, ভারত এক্সট্রাডিশন নাকচ করতে পারে অথবা শর্ত দিতে পারে ডেথ পেনাল্টি দেওয়া যাবে না। একই কথা কিন্তু ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বলছে। নির্যাতন বা টর্চারের আশঙ্কা, সেম কেস। এবার দেখুন অস্থায়ী গ্রেপ্তার, এখানেও বলেছে এই প্রভিশনও রয়েছে। স্বেচ্ছায় আত্মসমর্পণও করতে পারে। বুঝতে পেরেছেন? ধরুন হাসিনার মনে হলো হঠাৎ করেই যে না, যা অভিযোগ এসছে সব সঠিক, সব ঠিকঠাক, তার এখন অনুশোচনা হয়েছে, না আমি যা করেছি ভুল করেছি, সেক্ষেত্রে অভিযুক্ত চাইলে আদালতে বলতে পারে আমি ওই দেশে হাজির হতে রাজি, এতে পুরো প্রক্রিয়া দ্রুত সম্ভব হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে হাসিনা তো মানছেন না, তিনি তো বলছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আর মৃত্যুদণ্ড সাজানো রায় আগে থেকেই পূর্ব পরিকল্পিত, যেটা আমাদের আইবি র তারাও বলছে। এক্সট্রাডিশন অ্যাক্ট ভারতকে কি ক্ষমতা দেয়? শেষ সিদ্ধান্ত কেন্দ্র সরকারের হাতে, আদালত আইনি দিক বিচার করবে, কিন্তু সরকার দেখবে কূটনৈতিক নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত কিছু বিচার করেই কিন্তু কেন্দ্র সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো, হ্যাঁ কি না। এরপর আপনাদের একটা গল্প বলছি, একদম পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। যদি অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরতই চায়, তাহলে তাদের কি করা উচিত ছিল? এত লম্বা চওড়া ডায়লগ সংবাদ মাধ্যমে না দিয়ে তাদের প্রথমে যে কর্তব্য করাটা উচিত ছিল যে একটা চিঠি আমাদের বিদেশ মন্ত্রককে দেওয়া, তাই তো? আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে একটা চিঠি দেওয়া যে হাসিনা আপনাদের দেশে রয়েছে, তার বিরুদ্ধে আমাদের একটা ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, এবার আপনারা প্রত্যর্পণ চুক্তির আন্ডারে তাকে আমাদের ফেরত দিন। এই চিঠি এখনও পাঠায়নি। কেন পাঠায়নি? তার কারণ এই চিঠি যদি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু এই আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এই আইনি প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে, এই যেখানে বললাম, এই যে আইনি প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু
বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তী সরকারের কিছু করার থাকবে না। তখন যদি এই আইনি প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেট কিংবা আমাদের কেন্দ্র সরকার হোক বা উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, তারা যদি একবার বলে দেয় যে না, হাসিনাকে ফেরত পাঠানো যাবে না, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, আর তাকে কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপর এই যে নির্বাসনে তিনি রয়েছেন, এই নির্বাসনেও তিনি থাকবেন না। প্রত্যর্পণ অনুমোদন না মিললে শেষ পর্যন্ত কি হবে? মুক্তি দিয়ে দেওয়া হবে। তখন বুক ফুলিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস, আপনি কিছু করতে পারবেন না, আপনার পুরো ষড়যন্ত্রে জল ঢেলে দেওয়া হবে। এবার ভাবুন কি হবে। পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদের। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি কি বলছে, ভারতের প্রত্যর্পণ আইন কি বলছে, আর কোনোটাই আপনাদের কাছে অজানা রইল না। এরপর আপনি সিদ্ধান্ত নিন, আপনি বলুন আপনার কি মতামত, কমেন্টে লিখুন। ভারত কি বাংলাদেশকে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে? আর যদি না পাঠায় বাংলাদেশ কি করবে? যাক ইন্টারপোলে, যাক আইসিসিতে, যেখানে ইচ্ছা যাক, যা ইচ্ছা করুক, কিচ্ছু করতে পারবে না, শুধু পাগলার মতন নাচন কোদন করবে। আর ওই যে সীমান্ত এলাকায় যারা রয়েছে তাদেরকে ভুলভাল বোঝাবে, ব্রেন ওয়াশ করবে, বলবে দেখছো ভারত কিন্তু এখনও রেখে দিয়েছে শেখ হাসিনাকে, যাও তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো। আর তারাও ধ্যাং ধ্যাং করে যুদ্ধ করে চলে আসবে। এটাই ভাবছেন আপনি, কোনোটাই হবে না। স্বপ্নই থেকে যাবে। বুঝতে পেরেছেন? ভারতের সঙ্গে লাগতে আসবেন না, তাহলে ক্ষতি আপনাদেরই হবে। ফেয়ার ট্রায়াল করুন, একটা নতুন করে বিচার করুন। আইসিসিতে যান, যেখানে এই বিচার হচ্ছে সেখানে আপনার শুনানিতে অংশগ্রহণ করুন। তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। কেমন লাগলো এপিসোডটি অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। এই সমস্ত ইনফরমেশান অনেকটা রিসার্চ করে বের করে নিয়ে আসতে হয়। গোটা রণক্ষেত্রের টিম এটা অনেক কষ্ট করে এই এপিসোড তৈরি করে। আপনারা যদি শেয়ার না করেন তাহলে গোটা পরিশ্রমী কিন্তু বৃথা যায়। আরও অনেককে দেখার সুযোগ করে দিন, আপনি তো দেখেইছেন, এবং লাইক করে দিন, আপনার মতামত জানান, কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।